সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আবার আসিলাম ফিরে কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতা নিয়ে। তোমরা জানো জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি নামে খ্যাত। বাংলার রূপ বৈচিত্র্য, প্রকৃতির নানা উপাদান, সাধারণ জিনিসগুলো কবির কবিতায় অপরূপভাবে ধরা দিয়েছে। প্রকৃতির রূপ, রস এবং রঙের বিচিত্র প্রকাশ ঘটিয়েছেন কবিতার কবিতায়। তোমাদের পাঠ্য বইয়ে আবার আসিব ফিরে কবিতাটা রয়েছে। সেই কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। তো কবি কবিতায় যাওয়ার আগে আমরা কবি সম্পর্কে অবগত হই। কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি বিভিন্ন কলেজে অধ্যাপনা করেন। যদিও তিনি ইংরেজি বিষয়ে MA ডিগ্রি অর্জন করেন, কিন্তু ইংরেজির পাশাপাশি তিনি অনেক বাংলা কবিতা লিখে বাংলা ভাষার সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। এই কবির পেশা ছিল অধ্যাপনা। তার কবিতার বৈশিষ্ট্য হলো প্রকৃতির রং রূপের বিচিত্র প্রকাশ। কবি জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য গ্রন্থগুলো তোমরা দেখো। যে কাব্যগ্রন্থ আমরা পাই: রূপসী বাংলা, বনলতা সেন, ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, 60টি তারার তিমির, বেলা অবেলা কালবেলা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি দুটো উপন্যাস লিখেছেন, একটা হলো মাল্যবান, আরেকটি হলো সুতীর্থ। তিনি একটা প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন, সেটা হলো কবিতার কথা। তো কবিতার কথা দেখে তোমরা সেটাকে কবিতার গ্রন্থ মনে করবে না, সেটা একটা প্রবন্ধ গ্রন্থ। এই বিখ্যাত কবি কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তো আমরা আবার আসিব ফিরে কবিতাটা সরবে পাঠ করব। সরবে পাঠ করব। তোমরা আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুরে রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের দান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গাবায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে, দেখিবে দবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। আমরা কবিতাটি সরবে পাঠ করলাম। এই কবিতাটিতে আমরা অনেকগুলো নতুন নতুন শব্দের দেখা পেলাম, কঠিন শব্দগুলো পেলাম। সেই শব্দের অর্থগুলো আমরা জানব, কঠিন শব্দগুলো অবশ্যই আমরা শিখব। প্রথমেই আমি আসব এই কবিতায়। কবি যিনি জীবনানন্দ দাশ, খেয়াল করো, জীবনানন্দ দাশ। তোমরা অবশ্যই খেয়াল রাখবে, কবির নাম ভুল হলে চলবে না। জীবনানন্দ, নয়াকার ন, তারপর নয় দ সংযুক্ত, জীবনানন্দ দাশ লিখতে অবশ্যই তোমরা তালব্য দিবে, দন্তস্ব দিবে না। জীবনানন্দ দাশ, অবশ্যই কবির নামটা তোমরা শুদ্ধ করে লেখার চেষ্টা করবে। এবার আমরা কবিতায় কিছু শব্দার্থ পাই। কবিতায় যে শব্দার্থগুলো পাই সেগুলো হলো ধানসিঁড়ি। আমরা ধানসিঁড়ি পাই।
ধানসিঁড়ি। আমরা পাই ধানসিঁড়ির পরে আমরা দেখব ধানসিঁড়ির পরে শঙ্খচিল। দেখো শঙ্খচিল, শঙ্খচিলের পরে আমরা নবান্ন, ঘুঙুর, জলাঙ্গি, ডাঙ্গা, এরপরে সুদর্শন, ডিঙ্গা, রূপসা। দেখো ধানসিঁড়িটা একটা নদীর নাম। ঝালকাঠি জেলায় একটা নদী ছিল যেটার নাম ছিল ধানসিঁড়ি, যেটা এখন মরা নদী। এই ধানসিঁড়ি নামে বর্তমানে কোনো নদী নেই, এটা একটা মরা নদী। শঙ্খচিল এক ধরনের সাদা চিল। নবান্ন, নব যোগ অন্ন, আমরা নব যোগ অন্ন নবান্ন। নব শব্দের অর্থ হলো নতুন, অন্ন শব্দের অর্থ হলো ভাত, নবান্ন শব্দের অর্থ হলো নতুন ভাত। এখানে নবান্ন বলতে, কবিতা নবান্ন বলতে গ্রাম বাংলার, চিরায়ত বাংলার যে নবান্ন উৎসব সেটার কথাই বলা হয়েছে। আমরা ঘুঙুর, পায়ে পরার অলঙ্কার, যেটাকে আমরা এক কথায় নূপুর বলি। ঘুঙুর বা নূপুর, পায়ে পরার অলঙ্কার। জলাঙ্গিটা আমরা বিশ্লেষণ করবে, জল যার অঙ্গে জলাঙ্গি। এই কবিতায় জলাঙ্গি নদী অর্থে বুঝিয়েছে। সারা বাংলায় অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে আছে। কবি এই নদী মাতৃক দেশটাকে জলাঙ্গি হিসেবে অভিহিত করেছেন। ডাঙ্গা আমরা জানি শুকনো স্থান বা স্থলভাগকে বুঝি। সুদর্শন এক ধরনের গুবরে পোকা। কবির ভাষায়, কবির কথায় এই গুবরে পোকাটাও সুদর্শন হয়ে দেখা দিয়েছে। সুদর্শন হলো এক ধরনের গুবরে পোকা। ডিঙ্গা এক ধরনের ছোট নৌকা। আর রূপসা হলো খুলনা জেলা যেই নদীর তীরে অবস্থিত, সেটা রূপসা একটা বাংলাদেশের একটি পরিচিত নদীর নাম। তো তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা ধানসিঁড়ি, শঙ্খচিল, নবান্ন, ঘুঙুর, জলাঙ্গি, ডাঙ্গা, সুদর্শন, ডিঙ্গা এবং রূপসা এই শব্দগুলো আমরা পেলাম। তোমরা মনে রাখবে, এই যে ধানসিঁড়ি বানানটা তোমরা দেখবা শঙ্খচিল, ঘুঙুর, জলাঙ্গি, সুদর্শন, অর্থাৎ এই শব্দের অর্থের পাশাপাশি তোমাদেরকে অবশ্যই সঠিক বানানটা সম্পর্কে অবগত হতে হবে, না হলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা শব্দের অর্থ এবং পাশাপাশি তোমরা এই কবিতার কঠিন শব্দগুলো সম্পর্কে অবগত হলে। আচ্ছা, আমরা এই কবিতাটার আমরা কিছু লাইন, কবি কার্তিকের নবান্নের দেশে, খেয়াল করো। আমরা তাহলে কার্তিকের নবান্নের দেশে বলতে কবি কি বুঝিয়েছেন? আচ্ছা, তাহলে কার্তিকের নবান্নের দেশে আমরা জানি কার্তিক মাসে হেমন্তের ফসল ভরা মাঠ এক সময় শূন্য হয়। বাংলার কৃষকরা সেই ফসল কেটে গ্রাম বাংলায়
নতুন ধান কাটার পর যে উৎসব হয় সেটা নবান্ন উৎসব, গ্রাম বাংলার খুব পরিচিত কৃষক সমাজের কাছে। তো সেই বাংলার যে অপরূপ প্রকৃতির একটা নিদর্শন কবি আবার আসিব ফিরে কবিতায় তুলে ধরেছেন। তাহলে কবি কার্তিকের নবান্ন দেশ বলতে কি বুঝিয়েছে, এটা তোমাদের আমি যে প্রশ্নগুলো দেই সেগুলো আসলে তোমরা অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে তোমরা আত্মস্থ করবে। আমরা আবার পেতে পারি যে বাংলার সবুজ করুণ ডাঙ্গা, আমরা বাংলার সবুজ করুণ ডাঙ্গা বলতে কবি কি বুঝিয়েছেন? বাংলার সবুজ করুণ ডাঙ্গা। কবি কি বুঝিয়েছেন? বাংলার চিরসবুজ এই বাংলার প্রকৃতি, জলবাগ স্থলবাগ, প্রকৃতির নানা উপাদান, পশু পাখি ইত্যাদি কবি তার কবিতায় উঠে এসেছে সবুজ করুণ ডাঙ্গা করতে এসে কবি বুঝিয়েছেন। আচ্ছা, সারাদিন কেটে যাবে কলবির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। দেখো, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। কবিতার চরণটি বুঝিয়ে দেখো। বুঝিয়ে দেখো, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আমরা আরেকটা প্রশ্ন অ্যাড করব। আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে। ইহাদের ভিড়ে বুঝিয়ে দেখো। খেয়াল করো, তাহলে আমরা চারটা অনুধাবনমূলক প্রশ্ন পেলাম। এবারে আমরা কবিতাটা আমরা পাঠ করেছি, কবিতাটাতে 6টা পাখির উল্লেখ রয়েছে। কবিতাটিতে 6টা পাখির উল্লেখ রয়েছে। আমরা জানি সেই শঙ্খচিলের কথা বলা হয়েছে। কবিতার বইয়ে আমরা দেখি যে শঙ্খচিলের কথা বলা হয়েছে। কবিতার দেখো বকের কথা বলা হয়েছে। আমরা 6টা পাখি পাই: শঙ্খচিল, বক, হাঁস, শালিক, লক্ষ্মী পেঁচা। এভাবে আমরা মোট 6টা পাখির উল্লেখ পাই কবিতায়। আচ্ছা, এই কবিতাটিতে মূলত কবির স্বদেশ প্রেমের প্রকাশ ঘটেছে। আবার আসিব ফিরে কবিতায় এদেশের তিনি জানেন যে তিনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পর কেউ আর ফিরে আসে না। তো তিনি মনে করেন যে যদি মৃত্যুর পরে আবার ফিরে আসে, তিনি পৃথিবীর আর কোথাও যেতে চান না, মৃত্যুর পর তিনি এই দেশে ফিরে আসতে চেয়েছেন। তাহলে এই যে তার আকাঙ্ক্ষা, এটাতে প্রকাশ পেয়েছে কবির স্বদেশ প্রীতি, স্বদেশকে ভালোবাসা। এই যে যেই শঙ্খচিল, যেই শঙ্খচিল, যেই বক, যে কাক আমাদের সাধারণ চোখে তেমন গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু কবিতায় সেটা অপরূপভাবে উঠে এসেছে। আচ্ছা, তো আমরা এই অনুধাবন বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হিসাবে আমরা নিতে পারি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আমরা খেয়াল করো, যদিও এক উদ্দীপক দেয়া থাকবে, উদ্দীপকের আলোকে আমরা প্রশ্নগুলো সাজাবো, কিন্তু
আমরা এখন উদ্দীপক দিচ্ছি না, সম্ভাব্য উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটা আমরা দেখো, আবার আসিব ফিরে কবিতায়। আবার আসিব ফিরে কবিতায় কবি স্বদেশ প্রেমের যে প্রকাশ ঘটেছে, উপস্থাপন করবে। তাহলে আমরা এই প্রশ্নটাতে আবার আসিব ফিরে কবিতায়, আবার আসিব ফিরে কবিতায় কবির স্বদেশ প্রেমেরই প্রকাশ ঘটেছে, স্বদেশ প্রেমেরই প্রকাশ ঘটেছে। তো সেই স্বদেশ প্রেমের যে প্রকাশ ঘটেছে সেটা উচ্চতর দক্ষতা, অর্থাৎ কোনো উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপকের সাথে তুলনামূলক আলোচনা করতে বলা থাকবে। তো তোমরা যদি আবার আসিব ফিরে কবিতা এই স্বদেশ প্রেমের যে প্রকাশটা ঘটেছে সেই প্রশ্নটা উপস্থাপন করো, তাহলে সেই প্রশ্নটা যদি তোমরা রেডি করো তাহলে মোটামুটি মূল প্রশ্নটা চলে আসবে। আচ্ছা, তো আমরা আবার আসিব ফিরে কবিতাটা বারবার পড়বো, বারবার পড়ে আমরা কবিতার কি অনেক কঠিন শব্দগুলো সম্পর্কে অবগত হব, এবং বিশেষ করে জীবনানন্দ সহ অন্যান্য কবিতাগুলো তোমরা ভালো করে পড়বে, এবং সেটা তাহলে আগামী ক্লাসে আমরা নতুন কবিতা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।